আমি তো ভালোবাসি তোকে সিজন 2 লেখিকা ফারজানা মনি। সূচনা পর্ব। খানবাড়িতে আজ খুশির আমেজ। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানে কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই। আবিরের রুমের মাঝে পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরে মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুব ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটাও একটু বেশি খারাপ। তার মাঝে বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীরকে ডেকে হঠাৎ মেষের মৃত্যুর ভালোবাসার ধ্যান ভাঙল মেঘের। বনু, হ্যাঁ ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞাসা করো তারা কিছু জানে কি না। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ বেলকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহাদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র কন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের উপহার হলো আবির ভাইয়ের মতন একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুংটাং শব্দে ধ্যানভঙ্গ হলো মেঘের। দেখলো আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজ পড়া শুরু করলো। ম্যাম সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখে নেমে এসেছে। এসে শ্বশুর শেষ ভালোবাসি। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুতেই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। বন্যা, বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। তানভীর, ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখে মোখলেস দাদার দোকানের সামনে আসো। বন্যা, কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে। বলবে এত সকালে কোথায় যাচ্ছিস? তানভীর, প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিউর চিন্তাভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। বন্যা, এখানে ম্যাচুরিটির চিন্তা কি আছে? বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হয়ে ধরা পড়ে যায়। তানভীর, প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি আসো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি আসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাল্গুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপ সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটের হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাল্গুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙা পায়ের সামনের দিকে এসে বলল, কি হয়েছে? তানভীর, আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসল। তানভীরের চোখে যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোর
হারানোটা রাতের জন্য জমিয়ে রাখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজো ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর রাতে জ্ঞান হারিয়েছে বলেই সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলে আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানভীর ভাই, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রাখো, না হলে বাসর ঘরে ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পরে আছে, সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যা বলল, চলো, ওর কথা কানে দিও না। কোথায়? তানভীর, এখানে, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ে টেবিলে বসলো। দুইজন বসে আছে, আজ যেন কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ থেকে বন্যাই প্রথমে মুখ খুলল। বলল, মেঘ কেমন আছে? ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আর একটু গুটিয়ে গেল। বন্যা কাঁপা কণ্ঠে আবারও বলল, কেন আসতে বললেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, এমনি তোমাকে দেখতে। বাহ, তাহলে দেখা শেষ, আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পিছনে ফিরে দেখলো তানভীর তার বাঁ হাত ধরে নিচু হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নেশাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। তানভীর, বন্যা আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাল্গুনে আমার সামনে এক হলদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না। অন্য কাউকে দেখার পর আমার থেকে দূরে যেও না, তোমাকে আমার কসম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আমি, আমার হলদিয়া পাখি। একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ে চমকে আশ্চর্যে পৌঁছে গেল। এটা কি দেখছে সে? নিজের চোখে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথা এতটাই বিভোর ছিল যে সে দেখেনি হাতে কি করছে তানভীর। আজ বন্যা যে বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলে নিচে লুকিয়ে বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে গেছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতে হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? বন্যা, না মানে এখানেই, কোথাও যাইনি তো, আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? কই, কিছু না তো, দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলে দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখ আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করলো। গতকাল বিকালে বন্যার মামা খালারা সবাই এসেছে।
এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে, কিন্তু এসব কিছু বন্যার অজানায় রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তে সূর্য চারদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করাই ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির, আম্মু, মামনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্র রান্নাঘর থেকে মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমেদ খান গম্ভীর সুরে শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফিরলে না? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি, তার চোখে ঘুম জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্তে লাল হয়ে গেছে। কিন্তু রাগটা গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘ মামনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছিল? তুমি রাত 2টায় নিজের কিছু প্রয়োজনে রুম থেকে বের আমি রাত 2টায় নিচে কিছু প্রয়োজনের রুম থেকে বের হয়ে আর তখন দেখি মেঘ মামনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। আবির, ফোনে চার্জ ছিল না, আমি ক্লান্ত, উপরে যাচ্ছি বলে আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিয়া খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের 2 চোখ তো অন্য আরেক জোড়া চোখকে খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভিতর ঢুকে দেখে মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখলো মেঘ ঘুম ঘুম চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানার আদো আদো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? মেঘ, আহিয়ার আব্বু, আপনি এসেছেন? কাল রাতে কত চিন্তায় ছিলাম। আবির, সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামীকাল সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতে সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হসপিটালে যেতে, রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগে কথা ছিল, রিয়ার ব্লাড লাগলে আমি দেব, কারণ আমার ব্লাড গ্রুপ একরকম আমাদের ব্লাড গ্রুপ একরকম। তাই তখন ছুটে যাই হসপিটালে, ব্লাড দিই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলেবাবু হয়েছে জানো। ফোনের চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দিই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম? মেঘ, আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। আবির, মেঘ, তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি। মাত্র 1 রাত বাড়িতে ছিলাম না, চোখ মুখের কি অবস্থা করেছিস তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না, আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব না, এখন তো একটু বুকে আসো।
বুকে আসেন। আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতন শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ে। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে দুকদম পিছিয়ে গেল। তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। মেঘ: আবির, তুই কি জানিস, তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এ জন্মেও মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরও কোনো জনম থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছন নেব। আবির: মেঘ: আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকে দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী মেয়ে উপরে উঠছে তার খেয়াল করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে দুহাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে। তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো এই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে ওরা হয়তো ওর পাশে কিশোরী বুঝতে পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুইজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনো মিমের দুই হাত আরিফের বুকে। মিমের হুঁশ ফিরে কিন্তু এখনো মিমের দুই হাত আরিফের বুকে। মিমের হুঁশ ফিরে পেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বুকের বাঁ পাশে চেপে ধরল আর বলল, প্রিয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ব্যাকুল ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ, নির্বিকার। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতে মিম হন্তদন্ত হয়ে নিচে নামলো।